রেখে আস্তে করে মাথাটা বালিশের উপরে রাখতে যাবে, সাথে সাথে অয়ন্তীর চোখ মেলে তাকায়। অয়ন্তীকে এভাবে চোখ মেলে তাকাতে দেখে জাহিন হকচকিয়ে ওঠে। বড় বড় চোখ করে তাকিয়ে আছে জাহিন অয়ন্তীর মুখ পানে। মানে অয়ন্তী কি বাচ্চা নাকি যে বিছানায় শোয়াতেই ঘুম ভেঙে গেল? কতটা সাবধানতার সঙ্গে জাহিন অয়ন্তীকে শুয়ে দিয়েছিল, আর সে মেয়েকে নিয়ে এভাবে জেগে গেল। অন্যদিকে জাহিনকে অয়ন্তী নিজের এতটা কাছে দেখে হতভম্ব হয়ে যায়। 2-3 বার চোখের পলক ফেলে বোঝার চেষ্টা করলো নিজের অবস্থানটা কোথায়। অয়ন্তী যখন নিজের অবস্থান বুঝতে পারল, তখনই তাড়াহুড়ো করে উঠতে নিলে জাহিনের কপালের সাথে নিজের কপাল বাড়ি খায়। জাহিন মৃদু চিৎকার করে কপালে হাত রেখে বিছানাতে বসে পড়ে। অয়ন্তী জাহিনের আর্তনাদ শুনে অধৈর্য গলায় বলে, সরি, আমি বুঝতে পারিনি আপনার লেগে যাবে যে। আসলে হঠাৎ করে আপনাকে এভাবে দেখে। জাহিন অয়ন্তীকে থামিয়ে দিয়ে বলে, আমি ঠিক আছি অয়ন্তী, এতটা উত্তেজিত হওয়ার কিছু হয়নি। অয়ন্তী অপরাধী গলায় বলে, কিন্তু আপনার তো এখন মাথায় শিং গজাবে, সাথে আমারও গজাবে। অয়ন্তীর বোকা বোকা কথাগুলো জাহিনের হাসতে ইচ্ছে করল, কিন্তু হাসিটা দমন করে কপাল ঘষা অবস্থায় অয়ন্তীর দিকে ফিরে প্রশ্ন করে, তো শিং যাতে না গজায় তার জন্য কি করণীয়? আবার ঠোকা মারতে হবে আপনার কপালে। জাহিন নিঃশব্দে হাসলো। অয়ন্তীর ফোলা মুখশ্রীর দিকে এক পলক তাকিয়ে থেকে বলে, আপনি কি বাচ্চা অয়ন্তী? জাহিনের মুখে আকস্মিক এমন কথা শুনে অয়ন্তী লজ্জা পেল। লজ্জায় মাথা নিচু করে নেয়। জাহিন পুনরায় বলে, আপনাকে সোফা থেকে কোলে করে এনে বেডে যেই শুয়ে দিলাম, অমনি আপনি বাচ্চাদের মতো জেগে গেলেন। মানে আমার কষ্টটা এভাবে বৃথা করে দিলেন। অয়ন্তী অবাক চোখে জাহিনের দিকে তাকালো। জাহিনের কথা শুনে মনে হচ্ছে যেন সে জেগে গিয়ে মস্ত বড় একটা ভুল করে ফেলেছে। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়। আগে শাওয়ার নেওয়ার দরকার, এই ময়লা কাপড় পরে আর থাকা যাচ্ছে না। কেমন জানি গা চুলকাচ্ছে। জাহিন নিজের প্রয়োজনীয় পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী তবদা মেরে বসে রইল বিছানার উপরে। জাহিনের কপালে তো ঠোকা দেওয়া হলো না, এবার যদি সত্যি সত্যি শিং ওঠে তখন কি হবে? খুব বাজে দেখা যাবে তখন হয়তো। না, জাহিন ওয়াশরুম থেকে বের হোক, তারপর জাহিনের কপালে সে ঠোকা দিবেই দিবে। জাহিন প্রায় 20 মিনিট পর শাওয়ার নিয়ে বের হলো ওয়াশরুম থেকে। এবার একটু নিজেকে সতেজ লাগছে। জাহিন ওয়াশরুম থেকে বের হয়ে অয়ন্তীকে জেগে থাকতে দেখে বলে, এ কি, জেগে আছেন কেন? এখনো ঘুমিয়ে পড়ুন। অয়ন্তী আমতা আমতা করে বলে, আপনি খাওয়া দাওয়া করেছেন? জাহিন কিছুক্ষণ চুপ থেকে বলে, খেয়েছি। আপনি খেয়েছেন? খেয়েছি। জাহিন বেজা চুল ঝাড়তে ঝাড়তে বলে, তাহলে শুয়ে পড়ুন। অয়ন্তী চোখ বন্ধ করে জোরে বলে ওঠে, বলেছিলাম কি আপনি তো কপালে ঠোকা দিলেন না। অয়ন্তী কথাটা বলে আস্তে আস্তে চোখ মেলে জাহিনের দিকে তাকায়। জাহিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহিনের তাকানো দেখে বড্ড লজ্জা পেল অয়ন্তী। লোকটা মাঝে মাঝে এভাবে তাকায় কেন তার দিকে? জাহিন হাতের টাওয়ালটা চেয়ারের উপরে রেখে এগিয়ে আসে বেডের দিকে। জাহিন অয়ন্তীর মুখোমুখি হয়ে বসে। অয়ন্তী মাথা নিচু করে ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। জাহিন মুচকি এসে নিজের কপালটা বাড়িয়ে অয়ন্তীর কপালে আস্তে করে ঠোকা দিয়ে কৌতুকের স্বরে বলে, খুশি এবার? এখন আর শিং গজাবে না। যদিও এতে শিং গজায় না কপালে, কিন্তু আমার বোকাশোকা বউটা আবদার করলো, তাকে কি করে ফিরাই? অয়ন্তী বিস্মিত নয়নে জাহিনের দিকে তাকালো। কত সুন্দর মিষ্টি করে তাকে বউ ডাকলো জাহিন। অয়ন্তী মনে মনে খুশি হলো ভীষণ। ফুটে উঠলো ঠোঁটের কোণে মৃদু হাসি, কিন্তু পরক্ষণে দাদুর কথাটা মনে পড়তেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় অয়ন্তীর। জাহিন অয়ন্তীর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা বড় করে ব্রু কুঁচকে বলে, কি হয়েছে? মুখটা হঠাৎ ফ্যাকাশে করে ফেললেন কেন? কিছুক্ষণ আগেও তো হাসি ছিল ওই অধর কোণে। অয়ন্তী দরা গলায় বলে, আমার জন্যই আজকে আপনার এত বড় একটা ক্ষতি হলো। জাহিন চোখ ছোট ছোট করে বলল, মানে? আমি সত্যি একটা অপয়া। যেই বাড়িতে যাই সেই বাড়ির ক্ষতি করে ছাড়ি। এই বাড়িতে আসার পরপরই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। সবাই ঠিকই বলে আমি সত্যি অপয়া। দাদু ঠিকই বলেছেন, আমি একটা অপয়া। জাহিন অয়ন্তীর কথা শুনে হতবাক হয়ে বলল, মানে কে অপয়া বলল আপনাকে? দাদু? দাদু আপনাকে অপয়া বলেছেন? অয়ন্তী আমতা আমতা করে বলে, না মানে আসলে। জাহিন শক্ত গলায় বলে, আপনাকে আমি একটা প্রশ্ন করেছি অয়ন্তী,
দাদু কি সত্যি অপয়া বলেছেন আজকের এই ঘটনাটার জন্য আপনাকে? অয়ন্তী নিচু গলায় বলে। উনি তো ঠিকই বলেছেন। জাহিন ঘাড় ঘুরিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, এখানে আপনার অপয়া হওয়ার কথা উঠছে কোথা থেকে? এই দুর্ঘটনা আপনি এই বাড়িতে আসার আগেও ঘটতে পারত। তখন কাকে অপয়া বলে গণ্য করা হতো? অয়ন্তী চুপ মেরে বসে রইল। ভুল জায়গাতে ভুল কথা বলে ফেলেছে সে। জাহিন রেগে গেছে বুঝতে পারছে, কিন্তু সে তো অপয়া ছোটবেলা থেকে তার জীবনের সাথে জড়িয়ে নানা দুর্ঘটনা ঘটে এসেছে। জন্মের সময় মাকে হারালো, কিন্তু মায়ের স্নেহ থেকে বঞ্চিত হতে হলো না তাকে। মায়ের মতো আগলে রেখেছে মামুনি তাকে ছোটবেলা থেকে, কিন্তু তার জন্মের কয়েক বছর পরই তার দাদি মারা গেল তাকে বাঁচাতে গিয়ে। এসব ভেবে অয়ন্তীর কপালে বেরিয়ে পড়লো নোনা জল। জাহিন অয়ন্তীর দিকে তাকাতে থমকে যায় অয়ন্তীর চোখের কোণে জল দেখে। জাহিন চোখ বন্ধ করে রাগটা নিয়ন্ত্রণ করে হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুল দ্বারা অয়ন্তীর চোখের পানি মুছে দেয়। অয়ন্তী জাহিনের দিকে তাকিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে জলটা মুছে নেয়। জাহিন গলা খাকারি দিয়ে বলে, আপনি জানেন অয়ন্তী আপনার নামের অর্থ কি? অয়ন্তী মাথা নাড়িয়ে না বোঝায়। জাহিন পুনরায় বলে, ভাগ্যবান। অয়ন্তী নামের অর্থ ভাগ্যবান। সেই ভাগ্যবান নামের মেয়েটি কি করে অপয়া হতে পারে বলুন? তাই প্লিজ কারো মুখে এমন কথা শুনে নিজেকে পীড়া দিবেন না। আমি জানি না আপনার অতীত জীবনে কি ঘটেছে বা কে কি বলেছে, কিন্তু আমি চাই আপনার বর্তমান জীবনটা সুখের হোক, একটা হাসি খুশিময় জীবন হোক। কেউ অপয়া হয়ে জন্ম নেয় না অয়ন্তী, মানুষ তাকে অপয়া বলে হেয় করে। তাই এসব চিন্তা ভাবনা মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়ুন। অনেক রাত হয়েছে, আর দাদুর হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। অয়ন্তী উত্তেজিত হয়ে বলে, মা কি বলছেন এসব আপনি? আমি দাদুর কথায় কিছু মনে করিনি। আচ্ছা ঘুমিয়ে পড়ুন তাহলে। অয়ন্তী ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে শুয়ে পড়ে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়। মাথাটা খুব ধরেছে, একটা কফি খাওয়া দরকার। কিন্তু এত রাতে কে কফি করে দিবে? বাড়ির কাজের লোকেরা হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই নিজেকেই করতে হবে কফি। জাহিন রুম থেকে বের হতে নেবে অমনি অয়ন্তী শোয়া থেকে উঠে বসে বলে, কোথায় যাচ্ছেন? কফি বানাতে। কফি? কথাটা বিড়বিড় করে বলে অয়ন্তী বিছানা থেকে নেমে বলে, আমি করে আনছি, আপনি বসুন। না না, আমি করে নিতে পারবো। আপনি বসুন, আমি করে আনছি। জাহিন মনে মনে ভাবলো, কাজের লোক জেগে নেই তো কি হয়েছে, বউ তো জেগে আছে। আজ না হয় নতুন বউয়ের হাতে কফি খাওয়া যাক। জাহিন মৃদু হেসে বলে, ঠিক আছে, আপনি করে নিয়ে আসুন, তবে চিনি 1 চামচ দিবেন, এর বেশি নয়। আচ্ছা। অয়ন্তী কফি বানাতে কিচেনে চলে যায়। জাহিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:30টা বেজে গেছে। জাহিন ল্যাপটপ ব্যাগ থেকে বের করে সোফায় গিয়ে বসে। অয়ন্তী 10 মিনিট পর জাহিনের জন্য 1 মগ কফি করে নিয়ে ফিরল। এই যে নিন। জাহিন অয়ন্তীর কাছ থেকে কফির মগটা নিয়ে বলল, ধন্যবাদ। অয়ন্তী দাঁড়িয়ে রইল, গেল না জাহিনের সম্মুখ থেকে। জাহিন অয়ন্তীর দিকে ফিরে বলল, কি? অয়ন্তী ঢুক গিলে বলল, খেয়ে বলুন কেমন হয়েছে। জাহিন কিছু না বলে গরম কফির মগে চুমুক দেয়। অয়ন্তী আগ্রহের সহিত জাহিনের মুখ পানে তাকিয়ে রইল। জাহিন মাথা নাড়িয়ে বলল, ভালো হয়েছে। অয়ন্তী প্রতি উত্তরে মিষ্টি একটা হাসি দিল। জাহিন পুনরায় বলল, শুয়ে পড়ুন এবার, আপনাকে আর বিরক্ত করব না। অয়ন্তী চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। জাহিনও কফিটা শেষ করে শুয়ে পড়ে। ঘুমানো প্রয়োজন এবার। সারাদিনের ধকলে শরীরটা এবার বড্ড ক্লান্ত লাগছে। ভোরের আলো ফুটেছে ভবন জুড়ে। চারিদিকে সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে। সকালের স্নিগ্ধ বাতাসে জানালায় ঝুলে থাকা সাদা পর্দাগুলো দোল খাচ্ছে নিজের আপন মনে। জাহিনের ঘুম ভেঙে গেল নিজের পায়ে কারো পায়ের ধাক্কা লাগাতে। ব্রু কুচকে আধ খোলা চোখে তাকালো। তাকাতে ঝাপসা চোখের সামনে ভেসে উঠল এক ঘুমন্ত নারীর চেহারা। জাহিন আবারও চোখ বন্ধ করে নিয়ে সম্পূর্ণ চোখ খুলে তাকালো। অয়ন্তী ঘুমিয়ে আছে, এক হাত থুতনির নিচে রেখে। চুল খোলা থাকার কারণে চুলগুলো এলোমেলোভাবে বালিশে ছড়িয়ে আছে। ঘুমন্ত অয়ন্তীর ভারী নিঃশ্বাসের শব্দ জাহিনের কানে প্রতিধ্বনি হচ্ছে। জাহিন মুচকি হেসে বাম হাতটা নিজের মাথায় নিচে রেখে অয়ন্তীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল।
অয়ন্তীর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে জাহিনের বক্ষস্থলে। জাহিন আস্তে করে ডান হাতটা এগিয়ে নিয়ে অয়ন্তীর কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয়, কিন্তু হাতটা নিজের কাছে না ফিরিয়ে এনে অয়ন্তীর কপালের উপরে আস্তে করে রাখলো। নাম না জানা এক অনুভূতি সৃষ্টি হচ্ছে জাহিনের মনে। হৃদস্পন্দনের গতি ভারী হচ্ছে। তার পাশে ঘুমিয়ে থাকা মেয়েটি তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, যে কোনোদিন কল্পনাও করেনি সেটা ঘটে গেল তার জীবনের সাথে। জাহিন আনমনে নিজের বৃদ্ধাঙ্গুল দ্বারা অয়ন্তীর গালে স্লাইড করলো। জাহিনের স্পর্শ পেয়ে ঘুমের মাঝে অয়ন্তী ভ্রু কুঁচকে নেয়। জাহিন তা দেখে দ্রুত অয়ন্তীর গাল থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে চোখ বন্ধ করে নেয়। এদিকে অয়ন্তীর ঘুম ভেঙে যায়। চোখ মেলে জাহিনের দিকে তাকায়। জাহিনও কিছুক্ষণ পর চোখ মেলে তাকায়। জাহিনের চোখে চোখ পড়াতে অয়ন্তী হক চকিয়ে উঠে চোখ সরিয়ে নেয়। জাহিন গলা খাকারি দিয়ে উঠে বসে। অয়ন্তীও শোয়া থেকে উঠে গায়ে থাকা শাড়িটা পরিপাটি করে নেয়। এর মাঝে জাহিনের ফোন বেজে ওঠে। জাহিন ফোন নিয়ে দেখে শারাফ কল করেছে। জাহিন ফোন রিসিভ করে হ্যালো বলে ব্যালকনিতে চলে যায়। অয়ন্তী দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখে 8:30 বেজে গেছে, আর সে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর এক মুহূর্ত দেরি না করে ঝটপট ফ্রেশ হয়ে নিচে চলে যায়। কিন্তু নিচে নামতে সোফায় বসা রোকেয়া বানু ঝাঁঝালো গলায় বলেন, এই তো নতুন বউ চলে এসেছে। আর নতুন বউ, ঘুম ভাঙলো আপনার? এত বেলা করে ঘুম থেকে উঠলে তো সংসার একেবারে রসাতলে চলে যাবে। আমাদের বেলায় বাপু এত বেলা করে ঘুমোতে পারতাম না। শাশুড়ি মেয়ের এমন কথা শুনে জোহরা বেগম স্বামীর পাতে পরোটা আর তরকারি দিয়ে এসে বললেন, মা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সবে তো সংসার জীবনে পা রাখলো। অয়ন্তী মা, জাইন উঠেছে ঘুম থেকে? অয়ন্তী নিচু গলায় বলে, জি মা, উঠেছেন। আচ্ছা, তুমি এখানে আসো। অমনি রোকেয়া বানু বলেন, আরে দাঁড়াও নাথ বউ, আমার জন্য 1 কাপ চা করে নিয়ে এসো তো। বলতে পারো এটা তোমার পরীক্ষা, দেখি কেমন চা বানাও তুমি। অয়ন্তী চুপচাপ কিচেনে চলে যায় দাদি শাশুড়ির জন্য চা বানাতে। চা অয়ন্তী ভালোই বানায়, কিন্তু এখন ভয় হচ্ছে, না জানি আবার দাদু কি বলে ওঠেন। এমন সময় জাহিন নিচে নামে শার্টের হাত গোটাতে গোটাতে। নাতিকে দেখে রোকেয়া বানু আনন্দের আপ্লুত হয়ে বললেন, এই তো আমার মানিক চলে এসেছে। কেমন আছো দাদু ভাই? জাহিন হাসি মুখে দাদুর পাশে গিয়ে বসে বলে, ভালো আছি দাদু, আপনি ভালো আছেন? খুব ভালো আছি, তোমাদের দেখে আরো ভালো হয়ে গেলাম। দাদা ভাই কই? দাদু ভাই ঘরে শুয়ে আছেন। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ করেছি, এবার নাথ বউয়ের হাতে চা খাওয়ার জন্য অপেক্ষা করছি। তা আমার আরেক মানিক কোথায়? সে কি এখনো ঘুমাচ্ছে? এমন সময় নোহা সিঁড়ি থেকে নামতে নামতে বলে, না দাদু, এই তো চলে এসেছি আমি। নোহাস গিয়ে দাদুর অন্য পাশে বসে। দুই নাতি হচ্ছে ওনার চোখের মণি। অন্যদিন নাতিকে ভালোবাসেন, কিন্তু এই দুজনকে একটু বেশিই ভালোবাসেন। রিহানের জন্য অনেকবার হায় উতাস করেছেন, কিন্তু কি আর করার, চাইলে তো আর রিহানকে আনা যাবে না। জোহরা বেগম দুই ছেলেকে ডাক দিয়ে খেতে বলেন। অয়ন্তী একটু পর চা নিয়ে আসে। রোনা আক্তার একটু সাহায্য করেছে অয়ন্তীকে। অয়ন্তী কাপা কাপা হাতে দাদুকে চা দিয়ে চলে যেতে নেবে, অমনি রুকিয়া বানু কড়া গলায় বললেন, দাঁড়াও, যাচ্ছ কোথায়? দাদুর এমন কড়া গলায় কথা বলতে শুনে জাহিন খাওয়া থামিয়ে দেয়। জাহিনের সাথে অন্যরা চুপ হয়ে যায়, আবার কিছু বলবে নাকি মেয়েটাকে। অয়ন্তী শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। চা যদি পছন্দ না হয় তাহলে কি হবে এবার? রোকেয়া বানু চায়ের কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলেন, আহ, নাথ বউ তো চা খুব ভালোই বানায়। আজ থেকে আমার চা বানিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাকে দিলাম। কি পারবে তো দায়িত্ব পালন করতে? অয়ন্তী হাঁপ ছেড়ে বাঁচলো, বাকিরাও মনে মনে খুশি হলো। যাক, তাহলে একটু মনে ধরেছে অয়ন্তীকে। অয়ন্তী মুচকি এসে বলে, জি পারবো। কিন্তু রোকেয়া বানু আবার শক্ত গলায় বলেন, ঠিক আছে, যাও এবার। আজমল শেখ খেতে খেতে ছেলেকে বলেন, জাহিন, তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি আমি। জাহিন ব্রু কুচকে বলে, হঠাৎ? গতকালকের এত বড় একটা ক্ষতি হয়েছে, এর ক্ষতিপূরণ করতে হবে নাকি? তোমার এই রাজনীতি করা আমার পছন্দ নয়, কিন্তু আমার ছেলের নামে বদনাম করতে না হয় তার ব্যবস্থা তো আমাকেই করতে হবে নাকি? কিন্তু বাবা, আমি তো টাকা চাইনি, শুধু শুধু। আজমল শেখ জাহিনকে থামিয়ে গম্ভীর গলায় বলে, চুপচাপ খেয়ে নিজের কাছে যাও। জাহিন আর একটা কথাও বলল না। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার যে যার কর্মস্থলে চলে গেল। আহানা আর ঝাড়া দাঁড়িয়ে আছে কাইফের জন্য। কাইফ এখনো আসেনি, আর তাদের স্কুল কলেজেরও দেরি হয়ে যাচ্ছে। এমন সময় নুহাস বের হয়। নুহাসকে দেখো না দেখার ভান করলো যারা।
নুহাশ এক পলক জারার দিকে তাকিয়ে গ্যারেজের দিকে চলে গেল। নুহাশের পেছন পেছন আহানও দৌড়ে গিয়ে বলে, নোয়ার ভাইয়া আজকে আমাদের স্কুলে একটু পৌঁছে দিবে? ঠিক আছে, তাহলে গাড়িতে ওঠো। না না, গাড়িতে নয়, তোমাদের বাইকে করে। বাইকে করে? না না, একদম না। প্লিজ নোহার ভাইয়া, এই আবদারটা রাখো আমার। এমন সময় কাইফ তাড়াহুড়ো পায়ে আসে। কাইফকে দেখে যারা চিৎকার করে বলে, আহান চল, কাইব ভাই চলে এসেছে। আহানও চিৎকার করে বলে, না, আমি আজকে বাইকে করে যাব। এমন সময় জাহিন আসে আর যারাকে বলে। কি হয়েছে? যারা কিছু বলার আগে আহান দৌড়ে এসে জাহিনকে বলে, ভাইয়া আজকে স্কুলে বাইকে করে যাই আমরা। বাইকে? প্লিজ প্লিজ, শুধু আজকের দিনটা। আচ্ছা ঠিক আছে, বাইকে করেই যাও আজকে। আহান খুশি হয়ে বলে। ইয়াহু, আজকে আমি হাওয়া খেতে খেতে যাব। আহানের কথা শুনে জাহিন মুচকি আসে, কিন্তু যারা রেগে বলে, তুই বাইকে যা, আমি গাড়িতে গেলাম। আহান বোনের হাত ধরে বলে, প্লিজ আপু, এমন করো না, চলো না, নোহার ভাইয়া খুব ভালো বাইক চালায়। সে যতই ভালো বাইক চালাক, আমি যাব না। জাহিন গম্ভীর গলায় বোনকে বলে, রাস্তা তো একটাই, আজকে না হয় বাইকেই গেলি, তাতে ক্ষতি কি? যারা নাক ফুলে মনে মনে বলে। অনেক ক্ষতি। জাহিন নুহাশের কাছ থেকে নিজের গাড়ির চাবি নিয়ে বলে, আমি চলে যাচ্ছি, তুই তোর বাইকে করে ওদের পৌঁছে দিয়ে পার্টি অফিসে চলে আসিস। আচ্ছা ভাই। জাহিন চলে যায়। নুহাশ কাজের লোককে দিয়ে বাইকের চাবি আনিয়ে নেয়। আহান নাচতে নাচতে বাইকের সামনে বসে, কিন্তু বাধা সাধলো যারা। গাল ফুলিয়ে দুহাত বুকের উপরে বেঁধে দাঁড়িয়ে আছে। নুহাশ কোমল গলায় বলে, আহান যখন এত করে বলছে তাহলে চলো। যারা নাক ফুলে নুহাশের পেছনে গিয়ে বসে, কিন্তু মাঝখানে অনেকটা দূরত্ব রেখে। নুহাশের কাঁধে পর্যন্ত হাত রাখেনি যারা। নুহাশ বাইকের লুকিং গ্লাসে যারার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, আমাকে ধরে বসো, না হলে পড়ে যাবে। যারা কপট ট্রাক দেখিয়ে বলে, এত চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, তাড়াতাড়ি বাইক স্টার্ট দাও, দেরি হচ্ছে আমার। কিন্তু ভিড় করে বলে, আমাকে নিয়ে চিন্তা করলে এভাবে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিতে না, আর এখন আসছে দরদ দেখাতে। নুহাশ স্পষ্ট শুনতে পেল যারার কথাটা, কিন্তু কিছু বললো না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাইক স্টার্ট দিল, কিন্তু যারা একটিবারের জন্য নুহাশের কাঁধ ধরল না। নুহাশের বড্ড ইগোতে লাগলো এতে, কিন্তু এর সুদও তুলবে। যারার কলেজের আগে আহানের স্কুল পড়ে। নুহাশ আহানকে স্কুলে নামিয়ে দিয়ে রওনা দেয় যারার কলেজের উদ্দেশ্যে। মাত্র 15 মিনিটের রাস্তা। এই 15 মিনিটের মাঝে যা করার করতে হবে নুহাশকে। নুহাশ মনে মনে পণ করে, যদি যারা তার কাঁধে না ধরেছে তাহলে তার নাম নুহাশ রহমান নয়। নুহাশ হঠাৎ করে বাইকের গতি বাড়িয়ে ফেলে, কিন্তু তাতেও যারা নুহাশের কাঁধ ধরল না। এবার নুহাশ ফুল স্পিডে বাইক ছাড়লো। তাতে যারা ভয় পেয়ে দুহাত দিয়ে নুহাশের দু কাঁধ আঁকড়ে ধরে বলে, আরে এত জোরে চালাচ্ছ কেন? পাগল হয়ে গেলে নাকি? আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। ইচ্ছে করে এটা করছো তুমি, তাই না? এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। 15 মিনিটের রাস্তা নুহাশ 5 মিনিটে পার করলো, যদিও শেষের দিকে বাইকের স্পিড একটু কমিয়েছিল। যারা কলেজের সামনে আসতেই বাইক থেকে নেমে জোরে জোরে শ্বাস নিয়ে রেগে বলে, কাজটা একদম ঠিক করলে না তুমি। নুহাশ ভাবলেশীন হয়ে বলে, তোমার ক্লাসে দেরি হচ্ছে, তাই তাড়াতাড়ি ভেতরে যাও। আর তোমার দেরি হচ্ছে দেখেই আমি এতটা জোরে চালিয়েছি। কথাটা বলে নুহাশ চলে যায়। যারা কথা বলার কোনো সুযোগই পেল না। যারা কটমট চোখে নুহাশের যাওয়ার পানে তাকিয়ে রইল। এর প্রতিশোধও না নিয়েছে তাহলে ওর নাম শেখ যারা নয়। মেয়র খলিল তালুকদারের বাড়িতে পুলিশ এসেছে। সারা এলাকায় ছড়িয়ে পড়েছে এই কথাটা মুহূর্তের মাঝে। সবার মুখে মুখে এক কথা বয়ে বেড়াচ্ছে, মেয়র খলিল তালুকদারের বাড়িতে পুলিশ এসেছে। তালুকদার মেনশনের সামনে মানুষের ভিড় জমে আছে। সবাই উৎসুক নয়নে বাড়ির ভেতরে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে পুলিশ কেন এসেছে। খলিল তালুকদার শারাফের কাছে এসে প্রশ্ন করেন, কি ব্যাপার এসআই, হঠাৎ তোমার ফোর্স নিয়ে আমার বাড়িতে হানা? শারাফ গম্ভীর গলায় বলে, আপনার বাড়ি সার্চ করা হবে স্যার। খলিল তালুকদার ব্রু কুঁচকে বলেন, মানেটা হলো আমাদের কাছে খবর আছে আপনার বাড়িতে বেআইনি কাগজপত্র আর অবৈধ মালামাল আছে। খবরদাতাটা কে জানতে পারি? সরি স্যার, তার পরিচয় আমরা আপনাকে দিতে পারবো না। কিন্তু এভাবে তো কারো বাড়ি সার্চ করা যায় না এসআই, তার জন্য সার্চ। শারাফ খলিল তালুকদারকে থামিয়ে দিয়ে বলে,